আমার প্রিয় যে সমস্ত ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লাস 10-এ উঠেছ, অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি, অর্থাৎ তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এই অংশটি নিয়ে আলোচনা করা হবে। খুব সহজ সরল এবং গল্পের ছলে বোঝানো হবে। তোমরা খুব ভালোভাবে বুঝে নিও এবং শিখে নিও। তাহলে আজকের ভিডিওটি শুরু করলাম। তোমাদের প্রথম অধ্যায় হলো বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। আগে জানতে হবে এই প্রক্রিয়া কথাটির অর্থ কি। প্রক্রিয়া কথাটির অর্থ হলো কাজ করা। কি? প্রক্রিয়া কথাটির অর্থ হলো কাজ করা। অর্থাৎ কিভাবে কাজ করবে সেটা আমরা পরবর্তীকালে দেখে নেব। আর তার দ্বারা, অর্থাৎ এই প্রক্রিয়ার দ্বারা কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয়েছে সেই সব ভূমিরূপ নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আমাদের এই অধ্যায়ে। ঠিক আছে? তাহলে তোমরা যে কোনো অধ্যায় পড়ার আগে আগে অধ্যায়ের নাম সম্বন্ধে, অর্থাৎ কি ধরনের অধ্যায় রয়েছে সেই সম্বন্ধে সুস্পষ্ট ধারণা নিয়ে তবে অধ্যায়টা পড়া শুরু করবে। তাহলে তোমাদের কি হবে, যে অধ্যায়ের ভিতরে কি কি বিষয়বস্তু রয়েছে তোমরা সঠিকভাবে জানতে পারবে। তাহলে এখন আমরা দেখে নিই, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ পড়তে গেলে প্রথম আমাদের জানতে হবে কি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা কি? এক কথায় আমরা কি বলবো, যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপ গঠিত হয় তাদের আমরা কি বলবো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আবার অন্যভাবে বলা গেলে কি বলা যায়, যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তনের মাধ্যমে নবরূপে অন্য ভূমিরূপ গঠিত হয় তাদের আমরা কি বলবো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। বুঝতে পেরেছো তোমরা সকলে? আশা করি সকলে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটু তোমাদের জাস্ট কনসেপ্ট দিয়ে দিচ্ছি, তোমরা একটু জাস্ট কনসেপ্টটা নিয়ে নাও, বুঝে নাও, ধারণাটা নিয়ে নাও এই অধ্যায় থেকে যে কি হতে চলেছে এই অধ্যায়ের ভিতরে। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দুটো ভাগে ভাগ করে যায়। একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, একটা হচ্ছে অপার্থিব প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়াটা কি? পার্থিব প্রক্রিয়া হলো বহির্জাত প্রক্রিয়া ও অন্তর্জাত প্রক্রিয়ার ফলাফল। অর্থাৎ অর্থাৎ এই দুটো প্রক্রিয়া মিলিয়ে এই পার্থিব প্রক্রিয়াটি হয়ে থাকে। কি কি প্রক্রিয়া মিলে? বহির্জাত প্লাস অন্তর্জাত প্রক্রিয়া। অপার্থিব প্রক্রিয়া কি? অপার্থিব প্রক্রিয়া অপর নাম হলো মহাজাগতিক প্রক্রিয়া। অর্থাৎ ধরে নাও কোনো মহাকাশ থেকে উল্কাপিণ্ড পড়ে কোনো ভূমিরূপ পরিবর্তন ঘটলো, তাকে আমরা কি বলবো, অপার্থিব প্রক্রিয়া বলবো। বুঝতে পেরেছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? এবার আমরা জেনে নেব বহির্জাত প্রক্রিয়া কি। বহির্জাত আরটা কি জানো, অন্তর্জাত। যেমন আমরা আমাদের দেহের ক্ষেত্রে বলি যে দেহের বাইরের অংশ কি বলি তখন, এক্সটার্নাল পার্টস অফ বডি, অর্থাৎ দেহের বাইরের অংশ। ঠিক তেমনই ভাবে বহির্জাত প্রক্রিয়াটা কি, যে সমস্ত প্রক্রিয়া ভূপৃষ্ঠের বাইরে সংগঠিত হয় এবং তার দ্বারা ভূমিরূপে পরিবর্তন ঘটে তাদেরকে আমরা কি বলবো, বা সেই সমস্ত প্রক্রিয়াগুলিকে কি বলবো আমরা, বহির্জাত প্রক্রিয়া। বুঝতে পেরেছো? বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি কি আছে তোমাদের, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ। তোমাদের এই তিনটে নদী, হিমবাহ, বায়ু, এই তিনটে হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে এবং এই তিনটে নিয়ে আলোচনা করা হবে পরপর ভিডিওর মাধ্যমে। কিন্তু এই সমুদ্র তরঙ্গটা তোমাদের সিলেবাসে নেই। এটা হচ্ছে তোমরা ক্লাস 12 বা ক্লাস 11 কেউ যদি জিওগ্রাফি নিয়ে পড়ো তাদের সিলেবাসে কিন্তু এই সমুদ্র তরঙ্গটা রয়েছে। ঠিক আছে, তোমরা বুঝলে বহির্জাত প্রক্রিয়া কি। আর বহির্জাত প্রক্রিয়ার উদাহরণগুলো তোমরা দেখে নিলে নদী, হিমবাহ, বায়ু। এবং অন্তর্জাত প্রক্রিয়া মানে কি, আমাদের দেহের ভিতর অংশ যদি বলি, ইন্টারনাল পার্টস অফ বডি। অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া হলো ভূ অভ্যন্তরে। কি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া? ভূ অভ্যন্তরে যে সমস্ত প্রক্রিয়াগুলো সংগঠিত হয় কিন্তু তার ফলাফল কোথায় এসে প্রকাশিত হয়, ভূপৃষ্ঠের বাইরে, তাহলে আমরা কি বলবো, অন্তর্জাত প্রক্রিয়া বলবো। অন্তর্জাত প্রক্রিয়া উদাহরণ কি, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত
এই অন্তর্জাত প্রক্রিয়াকে আবার দুটো ভাগে ভাগ করে যায়, ধীর এবং আকস্মিক। সেগুলো তোমার না জানলে হবে, কারণ তোমার সিলেবাসের বাইরে। তোমার সিলেবাস প্রথম অধ্যায়ে হচ্ছে বইয়েতে প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। জাস্ট আমি একটু তোমাদের সকল প্রক্রিয়া সম্বন্ধে একটু ধারণা দিলাম। এবার আমরা মূল বিষয়বস্তু সম্পর্কে প্রবেশ করব এবং বিষয়বস্তু সম্পর্কে জানবো। আমরা প্রথমে আমরা কি জানবো? আবহবিকার সম্বন্ধে। যে আবহবিকার জিনিসটি কি কি বলবে? যে যেসব প্রক্রিয়ার মাধ্যমে শিলাচূর্ণ যান্ত্রিক প্রক্রিয়ায় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকে, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে শিলা যান্ত্রিক প্রক্রিয়া চূর্ণ বিচ্ছিন্ন হয় এবং রাসায়নিক প্রক্রিয়া বিয়োজিত হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাকে আমরা কি বলবো? আবহবিকার বলবো। বুঝতে পেরেছো বন্ধুরা? বুঝতে পেরেছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট করে জানিও। এবার আমরা অবরোহণ কি আরোহণ কি এটা বুঝতে গেলে তোমাদের একটি ছবির মাধ্যমে বোঝাতে হবে। সেই ছবিটা আমি এখন অঙ্কন করছি, তোমরা দেখে নাও। এখন আমরা তাহলে কি সম্বন্ধে জানবো বললাম? অবরোহণ এবং আরোহণ। ছবিটি ভালো করে দেখো। ঠিক আছে, জলযান্ত একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি অবরোহণ আর আরোহণ জিনিসটা কি। ধরে নাও এখানে একটা গাছ রয়েছে, ঠিক আছে। অবরোহণ মানে কি? আমরা গাছ থেকে নিচে নামবো। অবরোহণ অর্থাৎ তুমি রোহণ করছো মানে কি? গাছ থেকে নিচে নামছো। আর আরোহণ মানে কি? তুমি গাছ থেকে উপরে উঠছো, অর্থাৎ কারো উপরে তুমি আরোহণ করছো। এটা হচ্ছে অবরোহণ এবং আরোহণের একটি বাস্তব উদাহরণ। অর্থাৎ তোমরা আরেকটু বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবে যে তোমরা এখন প্রত্যেক ছাত্রছাত্রী সাইকেল চলা শিখেছো। তাহলে সাইকেলে যখন উঠছো, অর্থাৎ তুমি সেখানে তখন কি করছো? উপর দিকে উঠছো, মানে কি করছো? আরোহণ করছো। আবার যখন সাইকেল থেকে নিচে নামছো, কি করছো? নিচে নেমে গেলে, তাহলে সেটা কি প্রক্রিয়া হলো? অবরোহণ প্রক্রিয়া হলো। তাহলে তোমাদের এবারে বুঝিয়ে দিই যে অবরোহণ জিনিস ও আরোহণ জিনিসটা ভূগোলের কি ভাষায় বোঝানো হচ্ছে। অবরোহণটা হলো, আমি অবরোহণ মানে কি বললাম? উপর থেকে নিচে নামা। অর্থাৎ এই যে ভূপৃষ্ঠটা আছে এ ক্ষয় পেয়ে কি হবে? এই নিচে হচ্ছে ভর্তি হবে, এই নিচে ভর্তি হবে ক্ষয় পেয়ে। অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ার সংজ্ঞা হলো কি? যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে আমরা কি প্রক্রিয়া বলবো? অবরোহণ প্রক্রিয়া। আবার এই ক্ষয়িত পদার্থগুলি জমতে জমতে কি হচ্ছে? একসময় আবার উঁচু ভূমিরূপে পরিণত হচ্ছে। তাহলে আমি কি বলবো? সেই প্রক্রিয়াকে আরোহণ প্রক্রিয়া বলবো। আরোহণ প্রক্রিয়াকে ভালোভাবে বললে কি হবে? যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়, যে প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আমরা কি প্রক্রিয়া বলবো? আরোহণ প্রক্রিয়া বলবো। বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, অবরোহণ প্রক্রিয়াটা হলো যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের উচ্চতা হ্রাস ঘটবে তাকে আমরা কি বলবো? অবরোহণ প্রক্রিয়া বলবো। আরোহণ প্রক্রিয়াটা কি বলবো আমরা? যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাবে তাকে আমরা আরোহণ প্রক্রিয়া বলবো। এবার আসবো আমরা পর্যায়ন। এই অবরোহণ প্লাস করলে পর্যায়ন হয়। পর্যায়নে কি হচ্ছে? এই ভূমিভাগটা পুরো কি হবে? সমতলে পরিণত হবে। অর্থাৎ কি হবে? সমতলীকরণ ঘটবে, মানে এরকম হয়ে যাবে। উঁচু নিচু ভূমিভাগটা সমতল একটা সামঞ্জস্যপূর্ণ সমতলীকরণ ঘটলে তাকে আমরা কি বলবো? পর্যায়ন বলবো। ভালো করে বুঝে নাও কিন্তু পর্যায়ন মানে কি? সমতল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এসে থাকে, কোশ্চেনটা এসে থাকে পরীক্ষায়, তোমরা কিন্তু জেনে রাখো। পর্যায়ন মানে কি? এই উঁচু ভূমিভাগ ও নিচু ভূমিভাগের সমতা অর্থাৎ সমতলীকরণ ঘটবে, তাকে আমরা কি বলবো? পর্যায়ন বলবো। বুঝতে পেরেছো বন্ধুরা? এই গেল তোমার হচ্ছে আবহবিকার অবরোহণ, আরোহণ, পর্যায়ন। একটা ইম্পর্টেন্ট হলো পুঞ্জিত ক্ষয়। কি ক্ষয়? পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়টা কি বলবে? যে প্রক্রিয়া অভিকর্ষের টানে
এই অভিকর্ষের টানে কথাটি না দিলে পুরো 0 নাম্বার পাবে। শিক্ষক এই সংখ্যাটার ভিতরে যদি এই শব্দটি না পায় তাহলে হচ্ছে পুরো 0 বসিয়ে দেবে, পুরো তোমরা ওই ফুল মার্কসের 0 পাবে। কি সংজ্ঞাটা হবে আমি ভালো করে বলছি। এই অভিকর্ষ টানটা না থাকলে কি বলবে, যে প্রক্রিয়ায় পর্বতের গা বেয়ে ক্ষয়িত পদার্থগুলি বা পর্বতের ঢাল বেয়ে ক্ষয়িত পদার্থগুলি অভিকর্ষের টানে নিচে নেমে এসে সঞ্চিত হয়, তাকে আমরা কি ক্ষয় বলবো, পুঞ্জিত ক্ষয় বলবো। তাকে আমরা কি ক্ষয় বলবো, পুঞ্জিত ক্ষয় বলবো। আশা করছি বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই গোটা ভিডিওটির মাধ্যমে একটু সহজ সরলভাবে বুঝে নিলে তোমরা কি কি রয়েছে এই ভিডিওটিতে, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ে কি কি রয়েছে সব বুঝে নিলে। এর পরবর্তী ভিডিওটি আবার খুব শীঘ্রই নিয়ে আসবো। ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে আলোচনাটি শেষ করলাম, আর কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো তোমাদের ভিডিওটি।